গুড মর্নিং স্টুডেন্টস, মার্টিন লুথার কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ রাকিবুল হাসান, তোমাদের বায়োলজি সাবজেক্টের প্রভাষক। লাস্ট ক্লাসে আমরা ভাইরাস এবং ভাইরাসের দ্বারা আক্রান্ত যেই পেঁপের মোজাইক রোগ সে সম্পর্কে জেনেছিলাম। এছাড়াও তার আগের ক্লাসগুলোতে আমরা ভাইরাসের দ্বারা গঠিত বিভিন্ন যেই অসুখ, সেটা হচ্ছে মানুষের ক্ষেত্রে ভাইরাল হ্যাপাটাইটিস, এছাড়া ডেঙ্গু জ্বর, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা ব্যাকটেরিয়া সম্পর্কে জানব। তো চলো ক্লাসটা শুরু করি। ব্যাকটেরিয়া সম্পর্কে যদি বলতে হয় তাহলে প্রথমেই বলা প্রয়োজন যে ব্যাকটেরিয়া শব্দটা আসলে এসেছে কোত্থেকে। ব্যাকটেরিয়া যেই ওয়ার্ডটা, সেখানে যেই ব্যাকটেরিয়ন, এই যেই গ্রিক ওয়ার্ড, এইটা থেকে মূলত এসেছে। আমি নামটা একটু লিখে দিচ্ছি, দেখো। ব্যাকটেরিয়া, এই যে ওয়ার্ড, এটা হচ্ছে গ্রিক ওয়ার্ড ব্যাকটেরিয়ন, যার মানে হচ্ছে লিটল রড। এটা থেকে ব্যাকটেরিয়া শব্দটির উৎপত্তি। এবং ব্যাকটেরিয়া এক বচনে মূলত ব্যাকটেরিয়াম, এক ধরনের ক্ষুদ্র আণুবীক্ষণিক জীবকেই বলা হয়ে থাকে। ওলন্দাজ বিজ্ঞানী প্রথম, তিনি হচ্ছেন হল্যান্ডের অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক, এই ব্যাকটেরিয়ার উপস্থিতি পর্যবেক্ষণ করেন এক ফোঁটা পানির মধ্যে। তিনি করেন কি, মূলত 1675 সালে তার নিজের আবিষ্কৃত একটি সরল অণুবীক্ষণ যন্ত্রের নিচে এক ফোঁটা বৃষ্টির পানিকে রেখে পর্যবেক্ষণ করেন, এবং সেখানে তিনি প্রথম এই ব্যাকটেরিয়ার উৎপত্তি বা উপস্থিতি পর্যবেক্ষণ করেন, এবং তিনি এগুলোর নাম দেন অ্যানিমেলকিউল বা ক্ষুদ্র প্রাণী। এটা নাম দিয়েছিলেন হচ্ছেন অ্যানিমেলকিউল। বা ক্ষুদ্র প্রাণী। 1683 খ্রিস্টাব্দের 17 সেপ্টেম্বর লন্ডন রয়্যাল সোসাইটিতে প্রদত্ত তার যেই অঙ্কিত যেই ছবি ছিল, ওই যে অ্যানিমেলকিউলের, সেটা 3 আকৃতির ব্যাকটেরিয়ার উপস্থিতি মূলত তিনি সেখান থেকে দেখাতে পারেন। তো সর্বপ্রথম অণুবীক্ষণিক সমীক্ষায় দেখা যায় যে এই যে অণুবীক্ষণিক ক্ষুদ্র জীবের অস্তিত্ব প্রমাণ হয়, তাই তাকে ব্যাকটেরিওলজি বা প্রোটোজোলজির জনক বলা হয়ে থাকে। পরবর্তীকালে জার্মান বিজ্ঞানী অ্যারেনবার্গ 1829 খ্রিস্টাব্দে এসব অণুজীবদের ব্যাকটেরিয়া নামকরণ করেন। এছাড়া ফরাসি বিজ্ঞানী লুই পাস্তুর, একজন খুবই নামকরা বিজ্ঞানী, এই লুই পাস্তুর 1869 খ্রিস্টাব্দে ব্যাকটেরিয়ার উপর ব্যাপক গবেষণা করেন এবং ব্যাকটেরিয়ার যেই তত্ত্ব, অর্থাৎ জার্ম থিওরি অফ ডিজিজ, এইটা প্রতিষ্ঠা করেন। এবং ব্যাকটেরিয়া তত্ত্ব প্রতিষ্ঠার কারণে লুই পাস্তুরকে অনেকেই আধুনিক ব্যাকটেরিয়ার জনক বলে থাকেন, অর্থাৎ লুই পাস্তুরকে আধুনিক ব্যাকটেরিওলজির জনক বলা হয়ে থাকে। এছাড়া জার্মান ডাক্তার রবার্ট হুক, যিনি কিনা কোষপ্রাচীর আবিষ্কার করেছিলেন, তিনিও কিন্তু এটার পর্যবেক্ষণ, এটা ব্যাকটেরিয়ার উপস্থিতি নিয়ে গবেষণা করেন। এছাড়া আরেকজন ডাক্তার রবার্ট কক অনেক পরীক্ষা নিরীক্ষা দ্বারা প্রমাণ করেন যে প্রাণীর অনেক ধরনের রোগ আছে, যার মূল কারণ হচ্ছে এই ব্যাকটেরিয়া। রবার্ট কক যক্ষ্মা রোগের জন্য দায়ী মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস নামক একটি ব্যাকটেরিয়া আবিষ্কার করেন, এবং এজন্য তাকে 1905 সালে নোবেল পুরস্কার দেওয়া হয়। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ব্যাকটেরিয়ার আবিষ্কার করেও একজন বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছেন 1905 সালে, এবং সেই বিজ্ঞানীর নাম হচ্ছে রবার্ট কক।
তিনি 1905 সালে, ঠিক যখন আইনস্টাইন তার আপেক্ষিকতার তত্ত্বের জন্য নোবেল প্রাইজ পেয়েছিলেন, ঠিক তার সমসাময়িক সময়, তখন তিনি এই ব্যাকটেরিয়া আবিষ্কার করে যক্ষার যে ব্যাকটেরিয়া মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এটা আবিষ্কার করে নোবেল পুরস্কার পেয়েছিলেন। মানুষের দেহে যতগুলো কোষ আছে তার চাইতে প্রায় 10 গুণ বেশি হচ্ছে ব্যাকটেরিয়া থাকে। তার মানে আমরা চিন্তা করতে পারি যে ব্যাকটেরিয়ার পরিমাণটা কি পরিমাণ বেশি, অর্থাৎ কোষে, মানুষের শরীরে যে পরিমাণ কোষ তার চাইতেও বেশি। আমরা জানি আমাদের শরীরে অসংখ্য কোটি কোটি কোষ বিদ্যমান, তো তার চাইতেও 10 গুণ বেশি রয়েছে আমাদের শরীরে ব্যাকটেরিয়া। তো মানুষের অন্ত্র, ত্বক সর্বাধিক সংখ্যক ব্যাকটেরিয়া ধারণ করে। এদের বেশিরভাগই কোনো সাধারণত ক্ষতি করে না। মানুষের দেহে ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট রোগের মধ্যে যক্ষা রোগ সবচেয়ে বেশি ভয়ানক, এবং এ রোগে আক্রান্ত হয়ে বিশ্বে প্রতি বছর প্রায় 2 মিলিয়ন মানুষ মারা যায়। এবং যুক্তরাষ্ট্রে এইডস সংক্রমণে যত মানুষ মারা যায় তার চাইতে বেশি মারা যায় এই যেই মার্স, অর্থাৎ মার্স নামক ব্যাকটেরিয়ার সংক্রমণে। মার্স মূলত যেটা MRSA এইভাবে প্রকাশ করা হয়, এটা হচ্ছে মূলত মেথিসিলিন রেজিস্ট্যান্ট স্ট্যাফাইলোকক্কাস অরিয়ান্স। এটা হচ্ছে মূলত একটি ব্যাকটেরিয়ার প্রকার বা ব্যাকটেরিয়ার নাম। আমরা আজকের ক্লাসে ব্যাকটেরিয়ার প্রকার পড়ব, সেখানে আমরা দেখব স্টেফাইলোকক্কাস জিনিসটা আসলে কি। তো বিজ্ঞানের যেই শাখায় এই ব্যাকটেরিয়ার গঠন, আবাস, রোগতত্ত্ব এবং বংশবিস্তার ইত্যাদি নিয়ে অধ্যয়ন এবং গবেষণা করা হয় তাকেই মূলত বলা হয় এই ব্যাকটেরিওলজি। অর্থাৎ আমরা বুঝতে পারলাম এই যে ব্যাকটেরিওলজি, এই ব্যাকটেরিওলজিটা কিন্তু মূলত ব্যাকটেরিয়া সংক্রান্ত বিজ্ঞান, এবং এই ব্যাকটেরিয়া কিন্তু আমাদের চারপাশে এত বেশি পরিমাণে আছে, এটা আসলে তুলনা করে কোনো কিছুর সাথে সংখ্যায় তুলনা করা যায় না। দুটো অবজেক্টিভ এখানে খুবই ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে রবার্ট কক কত সালে নোবেল পুরস্কার পেয়েছেন? তিনি পেয়েছিলেন 1905 সালে, এবং কী কারণে পেয়েছিলেন? যক্ষা রোগের যে জীবাণু মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, সেই ব্যাকটেরিয়া আবিষ্কারের জন্য পেয়েছিলেন। আরেকটি হচ্ছে আধুনিক ব্যাকটেরিওলজির জনককে, তার নাম হচ্ছে লুই পাস্তুর। আর স্বাভাবিকভাবে যদি কোশ্চেনটা আসে যে ব্যাকটেরিওলজির জনককে, তাহলে সেটা বলবো আমরা অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক। এছাড়া ব্যাকটেরিয়া সম্পর্কে যদি আমরা বলতে চাই, তাহলে ব্যাকটেরিয়া হলো, এক কথায় যদি আমরা সংজ্ঞায়িত করি, সেটি হচ্ছে জড় কোষ প্রাচীর বিশিষ্ট এককোষী আণুবীক্ষণিক আদিকেন্দ্রিক অণুজীব, যা কিনা সাধারণত ক্লোরোফিলবিহীন, অর্থাৎ নিজের খাবার নিজের তৈরি করতে পারে না, পরের উপর নির্ভরশীল, এবং প্রধানত দ্বিবিভাজন প্রক্রিয়ায় এরা বংশবৃদ্ধি করে থাকে। এছাড়া এদের কোনো ঝিল্লিবদ্ধ অঙ্গাণু থাকে না, অর্থাৎ নিউক্লিয়াস থাকবে না, মাইটোকন্ড্রিয়া থাকবে না, ক্লোরোপ্লাস্ট থাকবে না, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে না, গলজি কমপ্লেক্স থাকবে না, লাইসোজোম থাকবে না, সাইটোস্কেলেটন থাকবে না, অর্থাৎ কোষীয় অঙ্গাণু একটিও উপস্থিত নেই। শুধুমাত্র যেটা রয়েছে সেটাকে বলা হয় হচ্ছে রাইবোজোম, অর্থাৎ প্রোটিন ফ্যাক্টরি বলতে রাইবোজোমই একমাত্র কোষীয় অঙ্গাণু হিসেবে থাকে। এছাড়া এটার মধ্যে একটি দ্বিসূত্রক অখণ্ডক এবং কার্যত বৃত্তাকার ডিএনএ অণু রয়েছে, যা ক্রোমোজোম হিসেবে পরিচিত। এতে হিস্টোন এবং নন হিস্টোন প্রোটিন সাধারণত থাকে না। ব্যাকটেরিয়া সাধারণত অত্যন্ত ক্ষুদ্র, অণুবীক্ষণ যন্ত্র ছাড়া তো কল্পনাও করা যায় না এদেরকে দেখা, খালি চোখে এদেরকে দেখা সম্ভব না। এদের সাধারণত একটা জড় কোষ প্রাচীর থাকে, তাই এরা উদ্ভিদের সাথেই বেশি মিল সম্পন্ন, এবং আমাদের উদ্ভিদ বিজ্ঞানেই এই ব্যাকটেরিয়া সম্পর্কে তাই আলোচনা করা হয়ে থাকে। দেখো, আমরা যে ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্যগুলো বললাম, সেই ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্যগুলোর সাথে একটা ছবি দেওয়া আছে, একটা আদর্শ ব্যাকটেরিয়ার গঠন, এবং সেখানে একটা আদর্শ ব্যাকটেরিয়ার গঠনে মূলত হচ্ছে যেই প্রধান প্রধান উপাদানগুলো থাকে, সেগুলো হচ্ছে কোষ প্রাচীর অবশ্যই থাকবে, যা আমি মাত্র বললাম, কোষ প্রাচীর থাকবে। এছাড়া ক্যাপসিউল থাকবে, ক্যাপসিউলটাও দেখানো হয়েছে এখানে। ফ্লাজেলা থাকে, তারপর পিলি থাকে। এছাড়া
প্লাজমা মেমব্রেন থাকবে, মেসোজোম থাকবে, সাইটোপ্লাজম থাকবে। এছাড়া কিছু পরিমাণে ক্রোমোজোম বা প্লাজমিড থাকবে, ভলিউটিন থাকবে। মানে কোষীয় অঙ্গাণু না থাকলেও কিছু কিছু পার্ট রয়েছে যেগুলো আসলে ভাইরাসের গঠনগত বৈশিষ্ট্য বলা যায়। তো ভাইরাসের এই সকল যে গঠন, এই গঠনে মূলত হচ্ছে আকার আকৃতি বাহ্যিকভাবে বা প্রকৃতিতে এটা মূলত উল্লেখযোগ্য কিছু পার্থক্য রয়েছে। কারণ এদের দেহের গঠন বৈশিষ্ট্যে তেমন উল্লেখযোগ্য মানে কোষীয় গঠনে তেমন উল্লেখযোগ্য পার্থক্য না থাকলেও আকৃতি এবং প্রকৃতিতে কিছু পার্থক্য দেখা যায়। সবগুলো বৈশিষ্ট্যই একত্র করে যখন আমি একটি ব্যাকটেরিয়াকে চিন্তা করব তখনই সেটা হচ্ছে একটি আদর্শ ব্যাকটেরিয়াম হবে। কারণ সব ব্যাকটেরিয়ামে কিন্তু সবগুলো কোষীয় অঙ্গাণু বা গঠনগত বৈশিষ্ট্য একরকম নাও হতে পারে, অর্থাৎ আকার আকৃতিতেও সেখানে চেঞ্জ আসতে পারে। আমরা কিন্তু ব্যাকটেরিয়ামের নামটা যেটা এসেছিল সেটা কিন্তু রড আকৃতির বলছিলাম, কিন্তু আমরা কিন্তু স্টেফাইলোকক্কাস যখন বললাম, স্টেফাইলো মানে কিন্তু আলাদা একটা গঠন, সেটা আমরা পরবর্তীতে ক্লাসে বলবো। তো চলো কোষ প্রাচীর আসলে কি ধরনের পার্ট দিয়ে গঠিত সেটা বলি। একটি ব্যাকটেরিয়াম কোষকে ঘিরে একটি জড় কোষ প্রাচীর রয়েছে। এই কোষ প্রাচীরের মানে প্রধান উপাদানটাই হচ্ছে মিউকোপ্রোটিন জাতীয় একটা প্রোটিন, যাকে সাধারণত মিউরিন বা পেপটাইডোগ্লাইকেন বলা হয়ে থাকে। পেপটাইডোগ্লাইকেন এই যে কোষ প্রাচীরটা, এটা হচ্ছে পেপটাইডোগ্লাইকেন একটি কার্বোহাইড্রেট পলিমার। পেপটাইডোগ্লাইকেনের সাথে কিছু পরিমাণে মুরামিক অ্যাসিড এবং টিকোইক অ্যাসিড সংযুক্ত থাকে। আর গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দুইটার ক্ষেত্রে দুই রকম ঘটনা ঘটে। এটার কারণে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এই যে পেপটাইডোগ্লাইকেন এই স্তরটি বেশ পুরু থাকে এবং যা ক্রিস্টাল ভায়োলেট রং যখন এটার উপর দেওয়া হয় সেটা ধরে রাখে, এবং ধরে রাখতে পারে বিধায় গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া ক্রিস্টাল ভায়োলেট দিলে, কালার দিলে সেটা শোষণ করে সেটা কালারটা দর্শন মানে দেখায়। অপরদিকে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এই পেপটাইডোগ্লাইকেন স্তরটি পাতলা থাকে এবং এর উপর ফসফোলিপিড বা লিপোপলিস্যাকারাইডের একটি পাতলা স্তর থাকে। এর জন্য এরা করে কি, ভায়োলেট রং যদি ক্রিস্টাল ভায়োলেট রং দেই সেই ক্ষেত্রে সেটা ধরে রাখতে পারে না। ফলে মাইকোপ্লাজমাতে জড় কোষ প্রাচীর নাই বললেই চলে এবং এটা একটা ক্ষুদ্র ব্যাকটেরিয়া। লাইসোজাইম এনজাইম দ্বারা এই কোষ প্রাচীর মূলত হচ্ছে বিগলিত হয়। আমরা কিন্তু কোষ প্রাচীরের গঠন যখন এতক্ষণ পড়লাম, কোষ প্রাচীরের গঠনে কিন্তু মূলত ব্যাকটেরিয়া গ্রাম পজিটিভ হবে না গ্রাম নেগেটিভ হবে সেটা কিন্তু টেস্টিং সিস্টেমটাও আমরা জেনেই গেলাম। তো কোশ্চেন যদি কখনো আসে যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য কী অথবা কীভাবে শনাক্তকরণ করবে, তাহলে কিন্তু খুব সহজভাবেই আমরা বলতে পারি যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কোষ প্রাচীরটা হচ্ছে কিছুটা পুরু থাকে এবং সেখানে যেই পেপটাইডোগ্লাইকেন স্তরটা থাকে সেটা করে কি, ক্রিস্টাল ভায়োলেট রং দিলে সেটা ধারণ করে এবং সেটা ভায়োলেট কালার শো করে। অপরদিকে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে পেপটাইডোগ্লাইকেন স্তরটি পাতলা থাকে, কারণ সেখানে ফসফোলিপিড এবং লিপোপ্রোটিন স্তরটি একটি পাতলা স্তর এবং সেটি ক্রিস্টাল ভায়োলেটের যেই দ্রবণ সেটা যদি দেওয়া হয় সেটা ধরে রাখতে পারে না কালারটা, তখন সেটা কালারলেস দেখায়, অর্থাৎ সেটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া শনাক্ত হয়। আশা করি বুঝতে পেরেছো গ্রাম নেগেটিভ আর গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার মধ্যেও এখানে একটা পার্থক্য রয়েছে। সেকেন্ড যেই গঠনিক উপাদান বা বৈশিষ্ট্য সেটাকে বলা হচ্ছে ক্যাপসিউল। মূলত দেখা যায় যে ক্যাপসিউলের ক্ষেত্রে এটা মূলত এই যে বাহিরের কোষ প্রাচীর একটা সেলের, সেইটাকে কিছু কিছু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বাহিরের আঘাত থেকে রক্ষা করার জন্য এই ক্যাপসুলটা খুবই গুরুত্বপূর্ণ। বহু ব্যাকটেরিয়াতে এই যে কোষ প্রাচীরকে ঘিরে যে ক্যাপসুলটা, এটা মূলত কার্বোহাইড্রেট এবং পলিপেপটাইড দিয়ে গঠিত হয় এবং খুবই পুরু একটা স্তর থাকে। একে অনেক সময় স্লাইম স্তরও বলা হয়ে থাকে।
এবং প্রতিকূল অবস্থা থেকে ব্যাকটেরিয়াকে রক্ষা করাটাই হচ্ছে এই ক্যাপসুলের প্রধান কাজ। থার্ড যেই পার্ট আমরা দেখছি সেটা হচ্ছে ফ্লাজেলাম। অনেকটা হুইপ লাইক স্ট্রাকচার বা চাবুকের মতন স্ট্রাকচার এটাকে বলা যায়। সাধারণত অনেক ব্যাকটেরিয়াতে একটা ফ্লাজেলামই থাকে, কিন্তু কিছু কিছু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখা যায় অনেকগুলো ফ্লাজেলাও দেখা যায়। ব্যাকটেরিয়ার ফ্লাজেলা মূলত হচ্ছে নলাকার এবং রড বিশেষের মতন দেখতে দেখা যায়। ফ্লাজেলিন নামক প্রোটিন দিয়ে এই ফ্লাজেলা গঠিত হয়ে থাকে। প্রতিটি ফ্লাজেলামের 3টা অংশ থাকে, একটা হচ্ছে সূত্র, একটা হচ্ছে সংক্ষিপ্ত হুক, আর একটা হচ্ছে ব্যাসাল বডি। ব্যাসাল বডি মূলত হচ্ছে ফ্লাজেলামকে কোষের প্লাজমা মেমব্রেনের সাথে সংযুক্ত রাখে এবং ফ্লাজেলাটা ব্যাকটেরিয়ার চলনে অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় যখন মুভমেন্ট করবে সেটাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে যে পার্টটি রয়েছে সেটার নাম হচ্ছে পিলি। চিত্রে আমরা খুব সুন্দর দেখতেছি, একেবারে লম্বা স্ট্রেইট দুই সাইডে পিলি রয়েছে। এটা মূলত কতগুলো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে অপেক্ষাকৃত ক্ষুদ্র হয় এবং ধীর হয়, সংখ্যায় অধিক লোমের সদৃশ হতে পারে দেখা যায়। এটাকে সাধারণত পিলি বা পিলিন এরকম বলা হয়ে থাকে। এটা একটা প্রোটিন দিয়ে তৈরি। পোষক কোষের সাথে সাধারণত যখন সে আটকে থাকতে চায় তখন এই পিলি বিধিয়ে পোষক কোষের সাথে সে সংযুক্ত হয়ে থাকে। এরপরের যে পার্ট সেটা হচ্ছে প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি। এটা দেখা যাচ্ছে আমাদের কিন্তু এখানে প্রায় 2টা স্তর দেখা যাচ্ছে। সাইটোপ্লাজমকে বেষ্টন করে সজীব একটা প্লাজমা মেমব্রেন অবস্থিত। এটি সাধারণত সরল শৃঙ্খলের যে ফসফোলিপিড বাইলেয়ার হিসেবে অবস্থিত। এর সাথে মাঝে মাঝে প্রোটিন সংযুক্ত থাকে। এতে কোনো কোলেস্টেরল থাকে না। আমরা যেটা প্লাজমা মেমব্রেনের যে কমন ক্যারেক্টার দেখেছিলাম ওখানে কোলেস্টেরল থাকে ফ্লুইড মোজাইক মডেলে, কিন্তু এখানে কোনো কোলেস্টেরল থাকে না। তো ব্যাকটেরিয়ার প্লাজমা মেমব্রেন অনেক মেটাবলিক কাজ করে থাকে। যেহেতু এটা ছোট্ট একটা জীব, তাই এটার এই ছোট্ট পার্ট দিয়ে অসংখ্য কাজ করতে হয়। জীবের সামগ্রিক যেই কাজ সবগুলো কাজই কিন্তু এই ছোট্ট অঙ্গটা দিয়েই হয়। তাই প্লাজমা মেমব্রেনের মধ্যেও অনেকগুলো মেটাবলিক কাজ রয়ে গেছে। বায়োবিও ব্যাকটেরিয়ার যে প্লাজমা মেমব্রেন সেটা হচ্ছে বহু শ্বসনিক বা ফসফোরাইলেটিক এনজাইম ধারণ করে রাখে, যার ফলে তার ইন্টারসেলুলার রেসপিরেশন হয় বা সে পুষ্টি সংগ্রহ করতে পারে এবং কার্বন ডাইঅক্সাইড প্রডিউস করে। ফটোসিনথেটিক যেই ব্যাকটেরিয়া, কিছু কিছু ব্যাকটেরিয়াতে দেখা যায় ফটোসিনথেসিসের জন্য প্রয়োজনীয় উপাদান থাকে, রঞ্জক পদার্থ থাকে। তো সেইগুলোতে দেখা যায় যে প্লাজমা মেমব্রেনের ভেতর দিয়ে ভাঁজ হয়ে থাইলাকয়েড সদৃশ একটা অংশ বা গঠন তৈরি করে। তো ব্যাকটেরিয়াতে মাইটোকন্ড্রিয়া নাই, এটা আমরা প্রথমেই দেখেছি বা বলেছি। ব্যাকটেরিয়ার যে বৈশিষ্ট্য, প্রাথমিক যে বৈশিষ্ট্য বলেছিলাম সেখানে বলা হয়েছে। তবুও কিছু কিছু এটিপি তৈরি হয় সাবস্ট্রেট লেভেল বা ফসফোরাইলেশন প্রক্রিয়ার মাধ্যমে। তো আমরা আবার কিছু কিছু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে নামই বলে দিয়েছি ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া। তো সেই ক্ষেত্রে কিছু পরিমাণে কিন্তু ওখানেও শক্তি বা হচ্ছে গ্লুকোজ প্রডিউস হয়, কারণ ব্যাকটেরিয়ার প্লাজমা মেমব্রেনে কিন্তু ফসফোলাইটিক এনজাইম থাকে এবং সেখানে কিন্তু কিছু পরিমাণে এনজাইমের পাশাপাশি কিছু কালারটাও কিন্তু সেখানে রয়েছে, পিগমেন্ট রয়েছে, কালার পিগমেন্ট রয়েছে। এরপরে যেই পার্টটা রয়েছে এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, মেসোজোম। ব্যাকটেরিয়া কোষের প্লাজমা মেমব্রেন কখনো কখনো ভেতরের দিকে ভাঁজ হয়ে থলির মতন একটা গঠন তৈরি করে, এটাকে মেসোজোম বলে। এটা কিন্তু পরীক্ষায় একাধিকবার শর্ট কোশ্চেন হিসেবে এসেছে যে এই মেসোজোম জিনিসটা কি। তো মেসোজোম কিন্তু খুবই সহজ একটা জিনিস বোঝার জন্য। সেটা হচ্ছে এটার জাস্ট প্লাজমা মেমব্রেনটা ভেতরের দিকে মাঝে মাঝে ভাঁজ হয়ে একটা থলির মতন গঠন তৈরি করে, এটাকেই মূলত মেসোজোম বলে। তবে এটার কাজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা মূলত কোষ বিভাজন অর্থাৎ একটা ব্যাকটেরিয়া থেকে একাধিক ব্যাকটেরিয়া দ্বিবিভাজন প্রক্রিয়ার সময় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই মেসোজোম। এরপরে যেই পার্ট সেটা নাম হচ্ছে সাইটোপ্লাজম, অর্থাৎ কোষের ভেতরে যেই অর্ধতরল বা তরল পদার্থ সেটাকেই বলা হয় মূলত সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমিক মেমব্রেন দিয়ে পরিবেষ্টিত অবস্থায় মূলত হচ্ছে এই সাইটোপ্লাজমটা অবস্থিত। সাইটোপ্লাজম সাধারণত বর্ণহীন এবং স্বচ্ছ। এতে বিদ্যমান ছোট ছোট কিছু কোষ গহ্বর থাকে যেটা কিনা খাবার সঞ্চয় করে রাখে।
চর্বি, শর্করা জাতীয় খাদ্য, প্রোটিন, খনিজ পদার্থ যেমন লোহা, ফসফরাস এবং সালফার, আয়ন ইত্যাদি, এগুলো হচ্ছে এই গহ্বরে জমা থাকে। এছাড়া এই গহ্বরগুলো আরও কিছু জিনিস জমা রাখে, সেটা হচ্ছে কোষ রস। অলওয়েজ কিছু খাবার বা পুষ্টি না থাকলেও সেখানে কোষ রস অবশ্যই থাকে। এবং সাইটোপ্লাজমে অবস্থিত উল্লেখযোগ্য অঙ্গাণু হচ্ছে মুক্ত রাইবোজোম। মুক্ত রাইবোজোম সবচাইতে গুরুত্বপূর্ণ এটার উপাদান, যেটা কিনা এটার প্রোটিন ফ্যাক্টরি হিসেবে কাজ করে। এই যে রাইবোজোমের দানা কিন্তু এখানে দেখানো হয়েছে। এইটা ছাড়াও কিছু পলিরাইবোজোমও থাকে। সালোক সংশ্লেষণকারী যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে সেটার সাইটোপ্লাজমে কিছু কিছু ক্রোমাটোফোর থাকে, আমি কিছুক্ষণ আগেই বলেছি, কিছু পিগমেন্টাল পার্টিকলস থাকে। এছাড়া তরুণ ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে ক্ষুদ্র ক্ষুদ্র দানার মতন ভলিউটিন থাকে এবং বয়স বৃদ্ধির সাথে সাথে এসব দানা কোষ গহ্বরে স্থানান্তরিত হয়। আরেকটি গুরুত্বপূর্ণ যেই উপাদান সেটা হচ্ছে ক্রোমোজোম। জীবের সামগ্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী বা বৈশিষ্ট্য ধারণকারী যেই উপাদান, সেই ক্রোমোজোম কিন্তু এই একটি আদর্শ ব্যাকটেরিয়ামের গঠন উপাদান হিসেবে দেখা যায়। একটি কোষে সাধারণত সুগঠিত কোনো নিউক্লিয়াস থাকে না, তবে কেবলমাত্র একটি ক্রোমোজোম থাকে। তো ক্রোমোজোমগুলো মূলত হচ্ছে যা সাইটোপ্লাজমে অবস্থিত। প্রকৃতপক্ষে এটি একটি দ্বিসূত্রক ডিএনএ অণু এবং এটি কার্যত অনেক সময় বৃত্তাকার থাকে, অনেক সময় কোনো সেল মেমব্রেন থাকে না বা আবরণ না থেকে নগ্ন অবস্থায় থাকে। অর্থাৎ এতে ক্রোমোজোমাল যে হিস্টোন প্রোটিনটা মূলত হচ্ছে থাকে না, তাই এই অবস্থাটা দেখা যায়। ক্রোমোজোমকে ঘিরে কোনো নিউক্লিয়ার যে আবরণ সেটাও থাকে না, তাই এটাকে নগ্ন বা ওপেন বলা হয়ে থাকে। সাইটোপ্লাজমের যেই ডিএনএ সমৃদ্ধ অঞ্চল সেটাকেই বলা হয়ে থাকে মূলত হচ্ছে নিউক্লিয়য়েড। নিউক্লিয়াস নাই বিধায় এই নিউক্লিয়য়েডটাই মূলত কোষের যাবতীয় কাজকে নিয়ন্ত্রণ করে থাকে। সবার লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে জেনেটিক্স ইঞ্জিনিয়ারিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যা হচ্ছে প্লাজমিড। বহু ব্যাকটেরিয়াতে মূলত দেখা যায় একটা বড় ক্রোমোজোম থাকুক আর না থাকুক, একটি ক্ষুদ্রাকার এবং প্রকৃতপক্ষে বৃত্তাকার একটি ডিএনএ অণু থাকে। এটাকেই বলা হয় হচ্ছে প্লাজমিড। এবং প্লাজমিড স্ববিভাজন ক্ষমতা সম্পন্ন, অর্থাৎ নিজে নিজেই কোষ বিভাজন করে একটা থেকে অসংখ্য সংখ্যায় বৃদ্ধি পেতে পারে যখন সাধারণত দ্বিবিভাজন প্রক্রিয়া হয়ে থাকে। এতে খুব স্বল্প সংখ্যক জিন থাকে, তাই অন্য জিন ক্যারি করার জন্য বা আমরা জেনেটিক্স ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এটাকে ব্যবহার করে থাকি এবং এটা তখন ভেক্টর হিসেবে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো এই ছিল আজকের ক্লাসে ব্যাকটেরিয়ার সাধারণ বৈশিষ্ট্য এবং ব্যাকটেরিয়ার পরিচিতি। আগামী ক্লাসে আমরা ব্যাকটেরিয়ার বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে জানব। আশা করি আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট বক্সে অবশ্যই কোয়েশ্চেন করবে। তোমাদের উপস্থিতি নিশ্চিত করার জন্য নাম এবং রোলটি লিখতে ভুল করবে না। যারা ক্লাসটি কষ্ট করে করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।